হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও এক্সপ্লানেশন নিয়ে। 2024 সালে খুব সম্প্রতি মুক্তি পাওয়া তামিল মুভি রত্নম। একটা ছেলে অপরিচিত এক মেয়ের জন্য নিজের জীবন বাজি রেখে সবকিছু করে। মেয়েটাকে বাঁচানোর জন্য, তার নিরাপত্তার জন্য সে নিজের জীবন দিতেও প্রস্তুত। কিন্তু মেয়েটার জন্য সে এসব কেন করে, তার সাথে কি এমন সম্পর্ক রয়েছে, এই সবই জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুটা হয় 1994 সাল ভারতের অন্ধ্রপ্রদেশে, যেখানে তিরুপতি পাহাড়ের রাস্তা দিয়ে একটি বাস যাচ্ছিল। আর ওখানেই তিনজন ডাকাত বাস ডাকাতি করার জন্য ফাঁদ পেতে বসেছিল। এরপর তারা বাসের অ্যাক্সিডেন্ট ঘটায়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর তিনজন ডাকাত মিলে বাসের যত মালামাল ছিল এবং বাসের সকল যাত্রীদের নির্মমভাবে হত্যা করে সোনা দানা টাকা পয়সা সবকিছু লুটপাট করে নেয়। এই ডাকাতি হামলায় মোট 26 জনের মৃত্যু হয়েছে। এমন ভয়ঙ্কর ঘটনা এখানে এর আগে কখনোই ঘটেনি। এই ডাকাতির ঘটনা পুলিশ তদন্ত করছিল। এরপর দেখি এই ডাকাতগুলো একজন পুলিশ অফিসারকে মারার জন্য ফাঁদ পেতে বসে আছে। তবে এখানে তিন ডাকাতের যে মেইন ডাকাত ছিল তার হাতের 3টা আঙুল কাটা দেখতে পাই। এটার মূল রহস্য পরে জানা যাবে। যাই হোক, পুলিশ অফিসার গাড়ি নিয়ে যখন আসছিল, গাড়িতে ডিম মেরে গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটায় তারা। এরপর তারা তিনজন গাড়িটি রাস্তা থেকে পাহাড়ের নিচে ফেলে দেয়। পুলিশ অফিসার মারা যায়। এরপর নূরজাহান নামের এক মেয়েকে দেখতে পাই। প্রাণের ভয়ে নিজের নবজাতক সন্তান নিয়ে তামিলনাড়ুতে এসে আশ্রয় নেয়। এভাবেই পেরিয়ে যায় কিছু বছর, কিন্তু এক সময় নূরজাহানকে আমরা আর দেখতে পাই না। নূরজাহানের ছেলে রাতনাম অনাহারে দিন কাটাতো, রাস্তায় ঘুমাতো। ঠিক এমনই একদিন কিছু গুন্ডা সেলভাম নামের একজনকে হত্যা করার চেষ্টা করছিল। তাদের গ্রুপ লিডার ছিল এক মহিলা। মহিলাটি সেলভামকে যখনই মারতে যাবে তখনই রাতনাম এসে মহিলাটির পেটে ছুরি ঢুকিয়ে মেরে ফেলে। মহিলাটিকে মারার অপরাধে রাতনামকে অনেক বছর জেল খাটতে হয়। রাতনাম জেল খেটে বের হওয়ার পর সেলভাম রাতনামকে বুকে টেনে নেয়, কারণ রাতনাম তার জীবন বাঁচিয়েছিল। সেলভাম এখন তার গার্ডিয়ান। সেলভাম এখানকার বর্তমান এমএলএ এবং খুব প্রভাবশালীও। সেলভাম জনগণের অধিকার, সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। অন্যায়কারীদের সাথে সেলভাম কোনো আপোষ করে না, সঙ্গে সঙ্গে অ্যাকশন। সেলভামের কাছে হঠাৎ একটা ফোন আসে। এক ব্যক্তির মেয়েকে অপহরণ করা হয়েছে। সেলভাম মেয়েটিকে দেখার জন্য হাসপাতালে চলে যায়। এরপর সেলভাম রাতনামকে এখানে ডেকে নিয়ে আসে। মেয়েটার সাথে খুব খারাপ কিছু হয়েছে। সেলভাম তাকে বলে পাশের এলাকার কাউন্সিলর বাবু রেড্ডি মেয়েটার এই অবস্থা করেছে। রাতনাম বলে, মামা আমার এখন কি করা উচিত? সেলভাম বলে, মেয়েটার দিকে তাকিয়ে দেখ, তোর মনই বলে দেবে তোর কি করা উচিত। তুই অ্যাকশন নি, থানা পুলিশ আমি সামলে নেব। এরপর রাতনাম বাবু রেড্ডিকে দৌড়ে দৌড়ে ধরে। নিজের মেয়ের বয়সী মেয়েকে অপহরণের জন্য রাতনাম বাবু রেড্ডির 2টি পা ও হাত কেটে ফেলে। এরপর জেলা কালেক্টর অফিস দেখতে পাই। তামিলনাড়ুর পুলিশ অফিসাররা ও ভূমি রেজিস্ট্রি কর্মকর্তারা একটা মিটিং করছে। অন্ধ্রপ্রদেশ সীমান্তে একটা গ্যাং অনেকের জমি কবজা করে নিচ্ছে। এটা নিয়ে অনেক অভিযোগ আসছে। ওখানে হচ্ছেটা কি? অন্ধ্রপ্রদেশ সীমান্ত ভাগ করার সময় তিরুপতির কিছু অংশ অন্ধ্রপ্রদেশে চলে যায়, অর্থাৎ তামিলনাড়ুদের কিছু জমির অংশ অন্ধ্রপ্রদেশের সীমান্তে চলে যায়। এই জন্য সেখানে তামিলদের অধিকারও কমতে থাকে। আর এই সুযোগ কাজে লাগিয়ে হুমকি ধামকি দিয়ে একদল জমিগুলো কবজা করে নিচ্ছে। তখন এক রিটায়ার কর্মকর্তা বলে, 25 বছর আগে এক আমেরিকান এনআরআই এর ওখানে 40 একর জমি ছিল। তিনি আমেরিকায় স্থায়ী ছিলেন এবং তার 3 ছেলে রয়েছে, তারাও আমেরিকায় স্থায়ী। ওই এনআরআই এর 3 ছেলের নামে ফেক আইডি তৈরি করে তার জমিগুলো 32 কোটি টাকায় বিক্রি করা হয়। এরপর তিরুপতি ছেড়ে শহরে থাকতে শুরু করে তারা। আর এই কাজগুলো করে ভীমা রাইডু, সুব্বা রাইডু ও রাঘব রাইডু। এখন তাদের ওই নগরী রাইডু ব্রাদার্স নামে পরিচিত। এরপরই এই 3 ভাইকে দেখানো হয়, ভীমা রাইডু, সুব্বা রাইডু ও রাঘব রাইডু। 3 ভাই ভীষণ ডেঞ্জারাস। দাপট দেখিয়ে বিভিন্ন মানুষের বেনামি জমি দখল করে তারা। প্রয়োজন হলে মানুষ পর্যন্ত মেরে ফেলে। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ভীমার 3টি আঙুল নেই। হ্যালো এভরিওয়ান। যাই হোক, এরপর রাতনাম ও তার বন্ধুরা মিলে এক পাওনাদারকে মারতে মারতে আসছিল। টাকা পরিশোধ না করে সে পালিয়ে বেড়াচ্ছে। ঠিক তখন এক পুলিশ রাতনামকে দেখে বলে, এই এদিকে আয়, তোকে খুব চেনা চেনা লাগছে। তুই লগ্নিয়াকের ছেলে তাই না, যেই মহিলা বাজারে পতিতালয়ের ব্যবসা করত? এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাতনাম ভীষণভাবে রেগে গিয়ে পুলিশকে মারধর করা শুরু করে। পরে বন্ধুরা তাকে থামায়। অন ডিউটি পুলিশের গায়ে হাত তোলার জন্য রাতনামের উপর গ্রেপ্তার পরোয়ানা জারি হয়, কিন্তু বিষয়টা এমএলএ সেলভাম এসে হ্যান্ডেল করে নেয়।
এরপর থেকে রাতরাম তার বন্ধু মূর্তির কাছে নিজের মায়ের ঘটনাটা শেয়ার করে। তার মা বাজারে অনেক পরিশ্রম করে কাজ করত, কিন্তু সেখানে পতিতালয় চালাতো এমন এক মহিলার চোখ আমার মায়ের উপর পড়ে। এরপর আমাকে অপহরণ করে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে মাকে পতিতালয়ে যেতে বাধ্য করে। আর ঠিক সেদিনই পুলিশের রেড পড়ে যায় ওখানে। সকলের সঙ্গে মাকেও ধরে নিয়ে যায়। বাজারের সকলেই দেখছিল, ছবি তুলছিল, তাতেও কোনো সমস্যা ছিল না। কিন্তু মা যখন দেখতে পেল আমি সেখানে, তখন ছেলের সামনে মা কিভাবে মুখ দেখাবে? নিজের ছেলে তার মাকে এই অবস্থায় দেখতে পেয়েছে, এটা সে কোনোভাবেই সহ্য করতে না পেরে পুলিশ স্টেশনে আত্মহত্যা করে। তাই কেউ যখন আমার মায়ের কথা বলে তখন আমি খুব আতঙ্কিত হয়ে যাই, ভয় পাই, নিজেকে ঠিক রাখতে পারি না। যাই হোক, এরপর একদিন রাতনাম খাবার হোটেলে খাবার খেতে বসে, কিন্তু ভেতরে সে কিছু সন্দেহজনক গুন্ডাদের দেখতে পায়। তারা কাউকে মারার জন্য এখানে এসেছে। রাতনাম বিষয়টা ভালোভাবে বোঝার জন্য একটু বাইরে গিয়ে দাঁড়ায়। তখন সে ওখানে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটিকে দেখা মাত্রই সে ভীষণ অবাক হয়। মনে হচ্ছিল মেয়েটিকে অনেক বছর ধরে চেনে সে। গুন্ডাগুলো মেয়েটাকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল। রাতনাম বুঝতে পেরে দ্রুত মেয়েটার হাত ধরে ছুরি বের করে গুন্ডাদের ভয় দেখাতে থাকে, এই তোরা দূরে সরে যা। রাতনাম মেয়েটাকে কলেজ গেটের ভেতরে ঢুকিয়ে দেয়। মেয়েটার নাম হচ্ছে মাল্লিকা। সে ডাক্তার হওয়ার জন্য তিনবার সরকারি কলেজে পরীক্ষা দিয়েছে। সবকিছু ঠিকঠাকই থাকে, শুধুমাত্র কলেজে সিটের অভাবে প্রতিবারই বাদ পড়ে যায়, আর এটাই তার শেষ চেষ্টা। তাছাড়া মাল্লিকার নার্সিং কমপ্লিট করা আছে। সে মনে করে ভালো ডাক্তার হওয়ার আগে একজন ভালো নার্স হওয়া প্রয়োজন। যাই হোক, মাল্লিকা পরীক্ষা শেষ করে আসার পর তার বান্ধবী বলে, কিরে তুই কি ওই ছেলেকে আগে থেকে চিনিস নাকি? মাল্লিকা বলে, না তো। বান্ধবী তখন বলে, ওই ছেলেটা তোর কথা এমন ভাবে বলছিল মনে হচ্ছিল সে তোকে খুব ভালো করে চেনে। তুই হলে যাওয়ার পর সে গুন্ডাদের সাথে অনেক মারপিট করেছে তোর জন্য। রাতনাম গুন্ডাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। এজন্য মাল্লিকা রাতনামকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানোর জন্য থানায় চলে আসে রাতনামের সাথে দেখা করতে। রাতনাম থানা থেকে বের হয়ে মাল্লিকাকে দেখতে পেয়ে এগিয়ে আসে। মাল্লিকা বলে, আমার জন্য আপনি কেন এত বড় ঝুঁকি নিলেন? রাতনাম জানায়, আমরা সেই ধরনের গুন্ডা নই যারা অর্থের জন্য যে কোনো কিছু করে। নীতি বজায় রাখার জন্য আমরা খুনও করতে পারি। বাক্যটা অনেকটা প্রবাদের মতো শুনতে লাগে। যাই হোক, রাতনাম জানতে চায় তারা পুরো একটা পরিকল্পনা নিয়ে তোমাকে মারতে এসেছে, এর কারণ কি? মাল্লিকা জানায়, আমি জানি না তারা কেন আমাকে মারতে চাইছে, তবে আমার বাবা জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার সম্মুখীন হয়েছে, সেটার জন্যই বা তারা কেন আমাকে মারতে চাইবে। রাতনাম মাল্লিকার ফোন নাম্বার রেখে দেয়, সে তার নিরাপত্তা নিশ্চিত করবে। মাল্লিকা তার পরীক্ষা, ইন্টারভিউ এসবের জন্য সপ্তাহখানেক এই শহরে তার বান্ধবীর বাসায় থাকবে। মাল্লিকা যাতে পুনরায় বিপদে না পড়ে সেজন্য রাতনাম বন্ধুদের নিয়ে তার বাসার নিচে এসে সারা রাত ধরে তার পাহারা দিতে থাকে। সকাল হলে মাল্লিকা বিভিন্ন জায়গায় গেলে রাতনাম পুরোটা সময় তার নিরাপত্তা নিশ্চিত করতে সিকিউরিটি দিতে থাকে। মাল্লিকা যেখানেই যায় রাতনাম সেখানেই যায়। রাতনাম তার কোনো বিপদ হতে দেবে না। কিন্তু রাতনাম হঠাৎ করেই অপরিচিত এক মেয়ের জন্য কেন এত কষ্ট করছে, কি সম্পর্ক রয়েছে মেয়েটার সাথে তার? বিষয়টি খুবই আশ্চর্যজনক ছিল। যাই হোক, রাতনাম মাল্লিকার প্রতি এতটা দায়িত্বশীল, যত্নশীল ছিল যে মাল্লিকা মনের অজান্তেই রাতনামকে ভালো লাগতে শুরু করে, ভালোবাসতে শুরু করে। একদিন রাতনাম মাল্লিকার পারমিশন নিয়ে তার একটা ফটো উঠায়। ফটো তুলে চলে আসার সময় সে খুব ইমোশনাল ছিল, তার খুব কান্না পাচ্ছিল। এরপর সে মামার কাছে ফিরে এসে মামাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সেলভাম বলে, তোর কি হয়েছে? কার জন্য এমন করছিস? কোন মেয়ের জন্য এমন করছিস? মেয়েটা কে আমাকে বল। রাতনাম তখন ফোনে মেয়েটার ছবি দেখায়। সেলভাম ছবি দেখে সে ভীষণ ভাবে চমকে যায় আর বলতে থাকে, এটা কি করে সম্ভব? সেলভাম রাতনামের পকেটে থাকা মানিব্যাগের ছবির সাথে মেয়েটার ছবি মেলায়। ছবির দুটো মেয়ের চেহারা হুবহু এক, একে অপরের জেরাস কপি। আর যেই ছবির মেয়ের কোলে একটা বাচ্চা রয়েছে সেটা হচ্ছে রাতনাম, আর ওই মেয়েটা তার মা। অর্থাৎ রাতনামের মাকে দেখতে হুবহু মাল্লিকার মতো, দুজনের চেহারা একই। আর ঠিক এই কারণেই রাতনাম মাল্লিকার জন্য এত কিছু করছে। মাল্লিকার মধ্যে সে তার নিজের মাকে খুঁজে পেয়েছে। সেলভাম বলে, তুই কি তাকে এই ব্যাপারে সব খুলে বলেছিস? রাতনাম জানায়, না, আমি সাহস পাইনি, আর আজকে সে বাড়িতে চলে যাচ্ছে। এই কথা শুনে সেলভাম বলে, আরে তুই বোকা নাকি? মেয়েটাকে একা ফেলে এলি কি করে?
তুই জানিস না গুন্ডাগুলো তার পিছু লেগে আছে? যা দ্রুত মেয়েটাকে তুই পৌঁছে দিবি বাড়িতে, যা। রাতনাম সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে যায়। মাল্লিকা যেই বাসে যাচ্ছিল রাতনাম ওই বাসটাকে ব্রেক করায় এবং মাল্লিকাকে বলে, তুমি আমার সাথে চলো, বাসে তুমি নিরাপদ নও। আর তখনই গুন্ডাগুলো আবার আক্রমণ করে বসে। রাতনাম তাদের সাথে এক দফা মারামারি করার পর দ্রুত মাল্লিকাকে গাড়িতে বসিয়ে পালিয়ে কোনো এক জঙ্গলে এসে পৌঁছায়। রাতনাম তখন জিজ্ঞাসা করে, এই লোকগুলো কেন বারবার তোমার উপর হামলা করছে? তুমি জমি সংক্রান্ত বিষয়ে ঝামেলার কথা বলেছিলে, সেটা খুলে বলো তো। তখন মাল্লিকা জানায়, অন্ধ্রপ্রদেশ সীমান্ত ভাগ করার সময় আমাদের 5.5 একর জমি অন্ধ্র সীমান্তে চলে যায়, আর সেই জমিতে আমাদের পূর্বপুরুষদের সমাধি ছিল, তাই আমরা প্রতি বছর সেখানে যাই পূজা করি। কিন্তু পরের বছর গিয়ে দেখি আমাদের জমিতে মেডিকেল কলেজ নির্মিত হচ্ছে, আর এসব করছে ভীমা রাইডু। তারা আমাদের বাড়িতেও আসে টাকার বিনিময়ে জমিটি তাদের নামে রেজিস্ট্রি করে দিতে, কিন্তু বাবা রাজি হয় না, তাই বাবার উপর হাত তুলতে নেয়। তখন আমি এটার প্রতিবাদ করি এবং লোকটিকে ধাক্কা দেই। লোকটি ভীষণভাবে তখন আঘাত পায়। এসব কথোপকথনের মধ্য দিয়ে রাতনাম মাল্লিকাকে নিয়ে তার বাড়িতে চলে আসে। মাল্লিকার বাবা সেই জমি নিয়ে মামলা দায়েরও করে রেখেছে। জমি সংক্রান্ত এসব সমস্যা জানতে পেরে রাতনাম মাল্লিকার বাবাকে বলে, এসব ঝামেলার থেকে জমিটা মনে হয় তাদের দিয়ে দেওয়াটাই ভালো হবে। আর ঠিক তখনই বাইরে বিশাল বিস্ফোরণের শব্দ হয়। তখন রাতনাম বাইরে এসে দেখে গুন্ডাগুলো এখানে হামলা চালিয়েছে, কিন্তু পরিবারের অন্যদের বাদ দিয়ে তারা শুধু মাল্লিকাকেই মারতে চাইছে কেন, এটা খুবই রহস্যজনক ছিল। যাই হোক, এখানে রাতনামের সাথে তাদের আবারও এক দফা মারামারি হয়। সবাইকে মেরে রাতনাম মাল্লিকাকে নিয়ে চলে আসে সোজা ভীমা রাইডুর কাছে। এখানে বড় বড় নেতা ও পুলিশরাও ছিল। তারা সবাই ভীমার কাছে টাকা খেয়ে বশ হয়ে আছে। রাতনাম কাগজ দেখিয়ে বলে, জমির মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জমিতে কোনো কিছু চলবে না। রাতনাম ভীমাকে সকলের সামনে ওপেন থ্রেট করে, অন্যের জমি দখল করে ভবন বানাচ্ছিস, এসব কোনো কিছুই চলবে না, সবকিছু সরিয়ে ফেলবি, নইলে তোর কপালে খারাপই আছে। ভীমার সামনে তারই লোকদের মেরে থ্রেট করে, মাল্লিকার যদি কিছু হয় তাহলে তোর 2 মেয়েরও আস্ত রাখবো না বলে দিলাম। ভীমা তখন তাকিয়ে থাকা ছাড়া কোনো কিছু করার সাহস পায় না। ভীমা বুঝতে পারে যে এই ছেলে কোনো ছোটখাটো গুন্ডা নয়, তাদেরকে ওই জমি দখল করতে হলে রাতনামকে আগে মারতে হবে। তাই পুলিশ দিয়ে রাতনামকে আগে গ্রেপ্তার করার পরিকল্পনা করে। এদিকে মাল্লিকার বাসায় মাল্লিকার বাবার কাছ থেকে সব ডিটেইল জানতে পারি। মাল্লিকার বাবা একবার এক লোকের কাছ থেকে 3 লাখ টাকা ধার নিয়েছিল একটা খালি স্টাম্পে স্বাক্ষর করার মাধ্যমে। এরপর ওই লোকের কাছ থেকে ভীমা রাইডু 5 লাখ টাকা দিয়ে খালি স্টাম্প কিনে নেয়, আর তারা ওই স্টাম্পে নিজেদের মতো করে লিখে নেয়, আমি তাদের কাছে অগ্রিম টাকা নিয়ে জমি বিক্রি করেছি, আর সেটার উপর ভিত্তি করে তারা থানায় অভিযোগ করে জমি নেওয়ার জন্য। আমি পুলিশকে জানাই নথিপত্র অনুযায়ী এই জমি বিক্রি করার অধিকার আমার নেই। তাদের স্টাম্পের ওই চুক্তিটা অবৈধ। কিন্তু কেন অবৈধ? কারণ উইল অনুযায়ী ওই জমির মালিক তাদের বংশের 6ষ্ঠ প্রজন্ম, আর 6ষ্ঠ নাম্বার প্রজন্ম হচ্ছে মাল্লিকা। জমিটা বিক্রি করার অধিকার একমাত্র মাল্লিকার রয়েছে, আমাদের নয়। তখন সুব্বারেরও চক্রান্ত সাজায় যে 6ষ্ঠ প্রজন্ম মানে মাল্লিকাকে মেরে ফেললে তাহলে ওই জমি 5ম প্রজন্ম বিক্রি করতে পারবে, আর 5ম প্রজন্ম মানে মাল্লিকার বাবার স্বাক্ষর তো কৌশলে করেই নিয়েছে তারা, শুধুমাত্র মাল্লিকাকে মেরে ফেললেই জমিটা তাদের হয়ে যাবে। এই হচ্ছে আসল ঘটনা। যেহেতু রাইডু ব্রাদার্সদের সাথে ঝামেলা এখনো নিষ্পত্তি হয়নি, তাই যে কোনো মুহূর্তে মাল্লিকা ও তার পরিবারের উপর আক্রমণ হতে পারে। তাই রাতনাম সিদ্ধান্ত নেয় ঝামেলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবে। মাল্লিকাদের নিরাপত্তা নিশ্চিত করবে তারা সবাই মিলে। রাতনাম ও তার লোকদের যেহেতু বেশ কিছুদিন থাকতে হবে, সেজন্য মাল্লিকা তাদের বাসার একটা গোডাউন পরিষ্কার করে থাকার ব্যবস্থা করে দেয়। এদিকে ভীমা সমস্ত পুলিশদের বলে রাতনামের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে। তাকে গ্রেপ্তার করতে পারলেই ভীমা তাকে মেরে ফেলবে এবং মাল্লিকাকেও মারা তখন সহজ হয়ে যাবে। রাতনাম মাল্লিকাদের জন্য অনেক পরিশ্রম করছে, তাই মাল্লিকার মা রাতনামকে করজোর করে অনুরোধ করে ঘরে বসে খেয়ে যেতে, তাহলে সে মন থেকে শান্তি পেত। এরপর তাকে খাবার খেতে দেওয়া হয়। আর ঠিক তখনই সেলভাম রাতনামকে ফোন করে, এই তুই কোথায়? দ্রুত মাল্লিকার বাসা থেকে সবাই সরে যা, অন্ধ্রপ্রদেশ পুলিশ তোদের গ্রেপ্তার করতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। তোকে ধরতে পারলে কারাগারেই মেরে ফেলবে। আমি যতক্ষণ না পর্যন্ত তোদের জামিনের ব্যবস্থা করতে পারছি তোরা কোনোভাবেই
কোনোভাবেই পুলিশের কাছে ধরা পড়বি না। এরপর খাবার রেখেই রাতনাম সবাইকে নিয়ে মাল্লিকাদের বাসা ছেড়ে বাইরে কোথাও চলে যায়। তাদের কিছুক্ষণ আত্মগোপনে থাকতে হবে। এরপর অন্ধ্র পুলিশ মাল্লিকাদের বাড়িতে আসে রাতনামকে খুঁজতে, কিন্তু পুরো বাড়ি তল্লাশি করেও রাতনামকে তারা খুঁজে পায় না। সেদিন সন্ধ্যার পরই আবার কিছু লোক ভগবানের ছদ্মবেশে মাল্লিকাদের বাড়িতে আসে। তখন হঠাৎ করে একজন অসুস্থ হয়ে পড়ে যায়। মাল্লিকার মা মাল্লিকাকে বলে, তাড়াতাড়ি আয়, একজন অসুস্থ হয়ে গেছে। এরপর মাল্লিকা তাকে ট্রিটমেন্ট করতে আসে, কিন্তু এই লোকগুলো ছদ্মবেশে মাল্লিকাকে মারতে এখানে এসেছে। মাল্লিকাকে তারা মারার চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা রাতনামের কিছু বন্ধুরা তাদের প্রতিহত করার চেষ্টা করে। মাল্লিকা সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে রাতনাম গাড়ি নিয়ে মাল্লিকাকে সাহায্য করতে চলে আসে। এখানে গুন্ডাদের সাথে রাতনামের সেই লেভেলের লড়াই চলে। লড়াইয়ের মাঝে মাল্লিকা গুন্ডাদের দ্বারা আক্রমণের শিকার হয়, যার জন্য সে অসুস্থ হয়ে পড়ে যায়। রাতনাম তখন থেকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে উঠায়। রাতনামও যখন গাড়িতে উঠতে নেয়, ঠিক তখনই পুলিশ এসে রাতনামকে গ্রেপ্তার করে। রাতনামের লোকেরা বলে, ভাই তুমি যাও, আমরা তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। পুলিশ রাতনামকে ধরে নিয়ে যায়। খবরটা যখন সেলভাম জানতে পারে, তখন সে তার লোকজন দিয়ে তামিলনাড়ু পুলিশদেরকে সেট আপ করায়। অন্ধ্র পুলিশ যেন কোনোভাবেই রাতনামকে তামিলনাড়ু বর্ডার পার করে না নিয়ে যেতে পারে, কারণ নিয়ে গেলে তাকে মেরে ফেলা হবে। অন্ধ্র পুলিশ রাইডু ব্রাদারদের খবরটা জানায়, রাতনামকে ধরে আমরা নিয়ে আসছি। সে বলে তাকে নিয়ে আয়, জেলে আনা মাত্রই মারতে হবে তাকে। যাই হোক, অন্ধ্র পুলিশ যখন রাতনামকে নিয়ে যাচ্ছিল, তখন বর্ডারে তামিলনাড়ুর পুলিশ তাদেরকে আটকায়। তামিলনাড়ুর পুলিশ অফিসার রাতনামকে নিয়ে যেতে দেবে না, কারণ তামিল পুলিশ অনেকদিন ধরেই রাতনামকে গ্রেপ্তারের জন্য খুঁজে বেড়াচ্ছে। সে পুলিশ হত্যা করার চেষ্টা করেছিল, তাই তোমরা তাকে নিয়ে যেতে পারবে না। কৌশলে তাদের এসব ভুজুম ভাজুম বোঝায় আর কি। তারা রাতনামকে আর নিয়ে যেতে পারে না। এরপর একদিন মাল্লিকার বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ছেলে পক্ষকে বাড়িতে ইনভাইট করেছে মেয়েকে দেখার জন্য। যেহেতু মাল্লিকার বিয়ের বয়স হয়ে গেছে, তাই সময় মতো মেয়ের বিয়ে দেওয়া তার দায়িত্ব। ছেলে পক্ষের মেয়েকে পছন্দ হয়, কিন্তু মাল্লিকা পরিবারকে সাফ জানিয়ে দেয় এখন সে বিয়ে করবে না। বাবা তখন বলে, দেখ তাদের বংশ ভালো, ছেলে ভালো, তোকে সে অনেক নিরাপদ রাখবে। তখন মাল্লিকা বলে, তাহলে সেই ক্ষেত্রে রাতনামের সাথে আমার বিয়ে দেওয়া উচিত তোমাদের। রাতনামের থেকে ভালো নিরাপদে আমাকে আর কে রাখতে পারবে? তখনই রাতনাম এখানে জানতে চলে আসে, স্যার পাত্রপক্ষ কি বলল, তাদের কি মেয়ে পছন্দ হয়েছে? মাল্লিকার বাবা তখন জানায়, হ্যাঁ তাদের পছন্দ হয়েছে, কিন্তু মাল্লিকা তোমাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে রাতনাম মাল্লিকার উপর ভীষণ রেগে যায় আর বলে, এই তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি বলছো? আমি কি এই কারণে তোমার জন্য এসব করে যাচ্ছি? শেষমেশ রাতনাম বাধ্য হয়ে আসল ঘটনা বলতে বাধ্য হয়। মানিব্যাগ থেকে সে তার মায়ের ছবি বের করে তাদের দেখায় আর বলে, ইনি হচ্ছে আমার মা। মাল্লিকাকে দেখতে হুবহু আমার মায়ের মতো। তারাও ছবিটা দেখে ভীষণ অবাক হয়ে যায়। মাল্লিকাকে স্ত্রীর চোখে দেখা রাতনামের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। মাল্লিকাকে সে তার মায়ের চোখে দেখে। মাল্লিকার এই মুহূর্তে কি বলা উচিত, কি করা উচিত বুঝে উঠতে পারছিল না। যাই হোক, এরপর দেখি মাল্লিকা সেই ছবিটা কম্পিউটারের মাধ্যমে এডিট করে আরো সুন্দর ও পরিষ্কার করে তুলে। ওই ঘটনার পর থেকে রাতনাম মাল্লিকাদের বাড়িতে না গিয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াতো। তাই মাল্লিকা রাতনামের কাছে আসে এবং দুঃখ করে বলতে থাকে, বলা হয়ে থাকে একই চেহারার মানুষ পৃথিবীতে 7 জন আছে। আমি কেন তার মায়ের মতো চেহারা নিয়ে জন্ম নিলাম? আর জন্ম নিলামই যখন, তার সাথে আমার দেখা হলো কেন? রাতনামকে বলে, তোমার সাথে যা হয়েছে তোমার প্রতি শ্রদ্ধা ও আকর্ষণ থেকে হয়েছে। আমার মনে কোনো নোংরামি ছিল না। প্লিজ বাড়িতে ফিরে এসো, বাইরে থেকো না। এই বলে রাতনামের মানিব্যাগটা তার কাছে ফিরিয়ে দিয়ে যায়। রাতনাম খুলে দেখে মায়ের ছবিটা এখন সুন্দর চকচকে করে দিয়েছে। এরপর রাতনাম লোকদের নিয়ে মাল্লিকাদের বাড়ি যাওয়ার পথে রাস্তায় এক পুরোহিতের সাথে দেখা হয়। পুরোহিত রাতনামকে বলে, আমাদের তিরুপতি মন্দিরের প্রধান পুরোহিত তোমার সাথে দেখা করতে চেয়েছে। রাতনাম কৌতূহল নিয়ে প্রধান পুরোহিতের সাথে দেখা করতে যায়। গিয়ে বলে, আমাকে আপনার কি দরকার? তখন প্রধান পুরোহিত বলে, ভীমা রাইডুকে তোমার মারতে হবে। তাকে মারার সাহস কারোর নেই, কিন্তু তোমার মধ্যে সেই সাহস আমরা খেয়াল করেছি। কিন্তু রাতনাম জানতে চায় কেন মারবো। তখন তারা বলে, ভীমা রাইডুর উপর 30 বছরের ক্ষোভ রয়েছে আমাদের, কিন্তু তাদের ক্ষোভের জন্য রাতনাম ভীমাকে মারবে না। তবে কথা দেয় একদিন তাকে সকালের সামনে উলঙ্গ করে ছাড়বো। এই বলে চলে যাচ্ছিল।
ঠিক তখনই রাতরাম মন্দিরের ভেতর কিছু একটা দেখে ভীষণভাবে শকড হয়ে যায়, কিন্তু বিষয়টা দেখানো হয় না। পরের দৃশ্যে দেখতে পাই সেলভাম খুব তাড়াহুড়া করে মাল্লিকাদের বাড়িতে আসে। মাল্লিকা ফাইনালি এবার মেডিকেল কলেজে সিট পেয়ে গেছে, আর সেটা হচ্ছে তিরুপতিতে। তাই তাকে ভর্তির জন্য আজ তিরুপতি যেতে হবে। রাতনাম তাকে নিয়ে যাবে, কিন্তু সেলভাম রাতনামকে যেতে বাধা দিচ্ছিল, কারণ বর্ডার পার হয়ে সেখানে গেলে রাইডুর লোকেরা তাকে মেরে ফেলবে। রাতনাম তখন সেলভামকে বলে, এই বয়সে আমার মায়েরও অনেক স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল, কিন্তু সেগুলো সে পূরণ করতে পারেনি। তাই সে চায় না মাল্লিকার স্বপ্নগুলো নষ্ট হয়ে যাক। তখন সেলভাম তাকে আর কিছু বলতে পারে না। তবে সেখানে যাওয়ার জন্য এবং ফিরে আসার জন্য সেলভামের সাহায্য লাগবে তার। এদিকে ভীমা রাইডু 3 ভাই মিলে প্ল্যান করতে থাকে। মাল্লিকা অবশ্যই এখানে ভর্তি হতে আসবে, সাথে রাতনামও আসবে, তখন সুযোগ বুঝে তাদের মেরে ফেলবো। যাই হোক, এরপর রাতনাম মাল্লিকাকে নিয়ে অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে বর্ডার পার হয়ে তিরুপতিতে মেডিকেল কলেজে ভর্তি হতে চলে আসে। সকল কাগজপত্র ফি জমা দিয়ে অবশ্যই ভর্তি হতে পারে। এরপর চলে আসার সময় বাইরে গুন্ডাদের দেখতে পায়। রাতনাম মাল্লিকাকে নিয়ে অনেক কিছু মোকাবেলা করে জঙ্গলের ভেতর দিয়ে পালাতে থাকে। তখন রাতনামের এক লোক এসে রাতনামকে বাইক দিয়ে যায় পালানোর জন্য। এরপরে তারা দুজন বাইক নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে পালাতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সুব্বা রাইডু লোকজন নিয়ে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে। ওই মুহূর্তে রাতনাম পিস্তল বের করে এক এক করে গুলি করে মারতে থাকে। সুব্বা রাইডুও রেহাই পায় না, রাতনাম তাকেও মেরে ফেলে। এরপর মাল্লিকাকে নিয়ে বর্ডারের কাছে চলে আসে। মাল্লিকাকে বলে, তুমি বাড়ি যাও, আমি ওদের সবাইকে মেরে তারপর আসবো। কিন্তু মাল্লিকা হাত জোর করে কান্নাকাটি করতে থাকে, তুমি প্লিজ যেও না, তোমার কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। তার কান্নাকাটির জন্য রাতনাম আর যেতে পারে না। তখন মাল্লিকা বলে, জমিটা আমরা বিনামূল্যে তাদের দিয়ে দেব। রাতনাম বলে, কি পাগলের মতো কথা বলছো, এত কষ্ট করে জমিটা দিয়ে দিলে তাহলে আমরা এখন হেরে যাব। কিন্তু মাল্লিকা জানায়, না, আমরা হারবো না। 2 মাসের মধ্যে তাদের জমিতে করা ওই কলেজ চালু হওয়ার কথা এবং 150 জন স্টুডেন্টের সিট বরাদ্দ করা হয়েছে। এখন যদি কলেজ বন্ধ হয়ে যায় তাহলে তারা কোথায় অ্যাডমিশন হবে, তাদের জীবনে দুর্দশা নেমে আসবে। আর এটা আমি খুব ভালো করে জানি, কারণ এই পরিস্থিতিতে আমি 4 বার পড়েছি। মাল্লিকা পুরো বিষয়টা তাকে বুঝিয়ে বলে, জমি ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয়, আমাদেরই জয়। রাতনাম তখন বলে, আমি এত কিছু জানতাম না। রাতনাম আসলে পড়ালেখা জানা না, তাই এসব বিষয়ে তার জ্ঞান খুব কম। যাই হোক, এরপর পুলিশ জঙ্গলে তাদের সকলের লাশ খুঁজে পায় এবং বিষয়টা ভীমাকে জানায়। এটা শুনে তারা খুবই শকড হয়ে যায়। জমি নিয়ে 2 প্রদেশের এই ঝামেলাটা রাজনৈতিকভাবে সরকারিভাবে মিটমাট করার জন্য আলোচনা চলতে থাকে, কারণ এভাবে চলতে থাকলে 2 পক্ষেরই দিনের পর দিন খুনখারাপি চলতে থাকবে। এরপর একদিন সরকারিভাবে 2 পক্ষের লোকজনকে একত্রে করে একটা মিটিং ডাকা হয়। মাল্লিকাদের ওই জমিটা এখন কয়েক গুণ দাম দিয়ে হলেও তারা নিতে চায়। 2 পক্ষের কথাবার্তা শুনে মাল্লিকাকে জিজ্ঞাসা করা হয়, আপনার জমি কি তাদের নামে রেজিস্ট্রি করে দিতে প্রস্তুত? মাল্লিকা তখন বলে, এই জমির জন্য আমরা কোনো টাকা চাই না। জমিতে যে কলেজ নির্মিত হয়েছে সেটা যেন সরকারি কলেজে পরিণত হয়, এতে করে অনেক দরিদ্র শিক্ষার্থী পড়ার সুযোগ পাবে। জমিটা বিনামূল্যে আমি সরকারের নামে দিয়ে দিলাম, এই নিন দলিল। তার এমন চিন্তা ভাবনার কথা শুনে সরকারি লোক খুব প্রশংসা করে। তখন মাল্লিকা জানায়, এটা রাতনামের আইডিয়া। সরকারের নামে জমিটা দিয়ে দেওয়াতে সেখানে সরকারি কলেজও হবে, মানুষেরও উপকার হবে। মাঝখান থেকে হেরে গেল রাইডু ব্রাদার্স। সবকিছু হারিয়ে কোটি কোটি টাকা লস খেয়ে এখন তো তাদের মাথায় হাত। পরের দৃশ্যে দেখি রাতনাম সেলভামকে বলে, মামা, আমি আমার পরিবারকে খুঁজে পেয়েছি। তখন সেদিন পুরোহিতের বাড়িতে ঘটনাটা খুলে বলে। ওখান থেকে চলে আসার সময় মন্দিরের ভেতর সে একটা ছবি দেখতে পায়, যেই ছবিটা তার মায়ের ছিল। রাতনাম বলে, এই ছবিটা এখানে কেন, আর এই ব্যক্তি কে? ইনি তো আমার মা লগ্নিয়াগি। তখন ওখানে থাকা সকলেই অবাক হয়ে যায়, আসলে এরাই হচ্ছে রাতনামের বংশের লোকজন। পুরোহিত হচ্ছে রাতনামের দাদু। তখন পুরোহিত সব ঘটনা খুলে বলে, লগ্নিয়াগি ভালোবেসে বিয়ে করেছিল। একবার প্রেগনেন্ট থাকা অবস্থায় বাড়ির ভেতর সে খেয়াল করে তার ভাই ও 2 বন্ধু মিলে টাকা পয়সা গহনাগাটি ভাগাভাগি করছে। লগ্নিয়াগি বুঝে যায় বাজ ডাকাতের ঘটনাটা তারাই করেছে। সেজন্য লগ্নিয়াগি বাইরে থেকে দরজা আটকিয়ে দেয়। তখন দরজার চিপায় ভীমার আঙুল পড়ে যায়, সে আর হাত ছাড়াতে পারে না। লগ্নিয়াগি তার স্বামীকে ডেকে এনে তাদের ধরিয়ে দেবে, যেহেতু তার স্বামী পুলিশ অফিসার ছিল।
তখন বাড়ি থেকে পালানোর জন্য ভীমা নিজেই নিজের হাতের আঙুল কেটে ফেলে। এরপর ভীমা ও দুই বন্ধু ওখান থেকে পালিয়ে যায়। লগ্নিয়াগির স্বামী বাড়িতে ফিরলে বিষয়টা জানায় তার স্ত্রী। পরদিন লগ্নিয়াগিকে নিয়ে তার স্বামী হাসপাতালে যাচ্ছিল, আর তখনই ভীমা দুই বন্ধুকে নিয়ে গাড়িতে ডিম মেরে অ্যাক্সিডেন্ট ঘটায়। এরপর গাড়িটি রাস্তা থেকে পাহাড়ের নিচে ফেলে দেয়, কিন্তু তখনও তারা বেঁচে ছিল। লগ্নিয়াগির স্বামী স্ত্রীকে বলে, তুমি পেটের সন্তান নিয়ে এখান থেকে পালিয়ে যাও, তাকে একটা সুন্দর জীবন দান করবে, তুমি যাও, পালিয়ে যাও। তখন লগ্নিয়াগি নিরুপায় হয়ে ওখান থেকে পালিয়ে চলে যায়। এরপর ভীমা তাকে মেরে ফেলে, কারণ সে বেঁচে থাকলে তাদের তিনজনকে জেলে যেতে হতো। অর্থাৎ ভীমা রাইডু হচ্ছে রত্নামের মামা, আর এদের তিনজনের ভয়ে তারা ওখান থেকে পালিয়ে এসে এখানে বসতি স্থাপন করেছে। এসব শুনে সেলভাম বলে, ঈশ্বর তোকে এই মেয়েটার মাধ্যমে সবকিছু ফিরিয়ে দিয়েছে, এই মেয়েটার খেয়াল রাখিস, তাকে ছেড়ে যাস না। এদিকে রাইডু ব্রাদার্সের এক ভাইয়ের মৃত্যুর জন্য প্রতিশোধ নিতে মরিয়া ছিল। তাদের আরো একটা ভয় রয়েছে, তাদের আসল পরিচয় তো কেউ জানে না। যেহেতু ভীমার বংশের অন্যান্যরাও এখন মাথা চারা দিয়ে উঠেছে, তারা তো তাদের অপকর্মের সব তথ্য ফাঁস করে দেবে। এই জন্য কি করতে হবে, তাদের সবাইকে মেরে ফেলতে হবে। এরপর রাইডু লোকজন নিয়ে পুরোহিতদের বাড়িতে চলে যায় তাদের মারতে। তখন পুরোহিতকে সহ পরিবারের অনেককেই মেরে ফেলে তারা। এরপর তারা চলে যায়, কিন্তু সে সময় রত্নাম সেখানে ছিল না। কিছুক্ষণ পর রত্নাম ফিরে এসে দেখতে পায় বিশাল সর্বনাশ হয়ে গেছে। এতদিন পর পরিবার ফিরে পেয়েও তাদের হারাতে হলো। তখন রত্নাম এটার প্রতিশোধ নিতে রাতের অন্ধকারে তাদের আস্তানায় ঢুকে যায়। গুন্ডাদের সাথে ধুম ধারাক্কা এক দফা মারপিট হয়। রত্নাম এরপর রাঘব রাইডুকে মেরে ফেলে। এরপর এক পর্যায়ে গিয়ে ভীমা রাইডুর অবস্থাও বেহালা বানিয়ে ফেলে। সারা জীবন করে আসা পাপের ফল সে আজ পাবে। ভীমাকে মেরে ফেলার আগে রত্নাম নিজের পরিচয়টা দেয়, আমি লগ্নিয়াগির ছেলে। এটা শুনে তার চোখ বড় বড় হয়ে যায়। অনেক কাহিনীর পর রত্নাম ভীমা রাইডুকে এক কোপে মাথা আলাদা করে ফেলে। রত্নাম ভীমা রাইডুর মাথা নিয়ে থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এরপর সেলভাম রত্নামকে ফোন দেয় আর বলে, এই তুই আত্মসমর্পণ করলি কেন, আমি হ্যান্ডেল করতাম। রত্নাম চায় না তার জন্য সরকারের কাছে সেলভামকে প্রশ্নের সম্মুখীন হতে হয়, তার রাজনীতিতে কোনো দাগ পড়ুক। মাল্লিকা কাঁদতে কাঁদতে তার সাথে দেখা করতে আসে। রত্নাম বলে, কেঁদো না, আমি তোমার মুখে সারা জীবন হাসি দেখতে চাই। জেলে থাকা আমার জন্য কঠিন কিছু নয়, এখন থেকে বাকি জীবন সুখে শান্তিতে কাটাতে পারবে, এতেই আমার সুখ। মাল্লিকা কাঁদতে কাঁদতে বলে, আমাকে নিয়ে এত ভাবো কেন, তোমারও তো একটা জীবন রয়েছে। রত্নাম তখন তাকে মা বলে সম্বোধন করে বলে, তুমি আমার জীবন মা। মায়ের অভাব বোধ করে অনেক কেঁদেছি, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার কান্না বন্ধ হয়ে গেছে। রত্নাম মাল্লিকাকে বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটাতে বলে। এরপর রত্নাম জেলে চলে যাওয়ার আগে মাল্লিকাকে একটা অনুরোধ করে, তোমার যখন ছেলে সন্তান হবে তখন তার নামটা আমার নামে রেখে দিও। মাল্লিকা তখন ইমোশনাল হয়ে রত্নামকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এরই মাঝে এই মুভিটার সমাপ্ত দেখানো হয়।